সিঙ্গাপুরে আসিফ আদনানকে দেখে বেশ বড়সড় একটা ধাক্কা খায় আদ্রিতা। তার থেকে বেশি অবাক হয় আসিফ আদনানের অবস্থা দেখে। বাঁ হাতে ব্যান্ডেজ ঝুলছে, কপালে বিশাল আকারের সেলাইয়ের দাগ। দেখে বোঝা যাচ্ছে ভীষণ বাজেভাবে আহত হয়েছিল সে। তার মানে সুইজারল্যান্ড থেকে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল আসিফের। আর অ্যাক্সিডেন্ট করিয়েছিল আবরার তাসনিন। মুহূর্তে বয়ে গলা শুকিয়ে আসা আদ্রিতার হাত পা মৃদু কাঁপতে শুরু করলো। এখন এই মুহূর্তে আসিফকে এখানে দেখলে আবরার তাসনিন জানেই মেরে দিবে, কাউকে পরোয়া করবে না। আদ্রিতা শুকনো ডোক গিলে কাঁপা কাঁপা স্বরে বলল, আসিফ আপনি প্লিজ কক্ষ থেকে বের হবেন না। আবরার আপনাকে দেখলে মেরে ফেলবে, প্লিজ চলে যান। আদ্রিতার কণ্ঠস্বরে অসহায়তা প্রকাশ পেয়েছে। ভীষণ ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে দেখে বুঝতে পারল আসিফ। তাই তো দুফা এগিয়ে এসে বলল, আদ্রিতা ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। আদ্রিতার ইচ্ছে করছে বলতে, ভয়টা আপনাকে নিয়ে পাচ্ছি। আমার মাথা গরম স্বামী এই মুহূর্তে আপনাকে এখানে দেখলে কেটে 3 টুকরো করে ফেলবে। আসিফ পুনরায় বলল, তুমি এখানে কি করে আসলে? আঙ্কেলের সাথে? আদ্রিতা কোনো জবাব দেয় না, মাথা নিচু করে ভাবতে থাকে আবরারের কথা। সে এখন কোথায়? পরপরই এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে, চলে আসলো কি না। তারপর তাকায় আসিফের মুখপানে, হাত বাড়িয়ে বাঁ হাতখানা মুঠো করে ধরে। ইতিমধ্যে আঁখি পল্লবে অশ্রু জমেছে। যখন তখন গড়িয়ে পড়বে দু গাল বেয়ে। আসিফ কথা শুনুন আমার, প্লিজ চলে যান। বাকি কথা শেষ করার আগে মিউ মিউ আওয়াজ শুনতে পাই। অসহায় আদ্রিতা মুহূর্তে আসিফের হাত ছেড়ে দেয়। কলিজা কেঁপে ওঠে ভূমিকম্পের ন্যায়। এই আওয়াজ পরিচিত, বড্ড পরিচিত। গত 1 বছর যাবৎ শুনে আসছে। অ্যানি এসেছে মানে আবরারও এসেছে। দেখে ফেলেছে আদ্রিতা আসিফ আদনানের হাত ধরেছিল। কাঁপা কাঁপা হাতখানা সামনে তুলে আদ্রিতা এবং দেখতে থাকে খুঁটিয়ে খুঁটিয়ে। মনে পড়ে কিছুদিন আগের কাহিনী। একটা লোকের হাত ধরেছিল বলে আয়রন মেশিন দ্বারা তার হাত পুড়িয়ে দিয়েছিল আবরার। এখনও কালো দাগ রয়েছে। ডাক্তার বলেছে এই দাগ সহজে যাবে না। এবার তাহলে কি করবে? পুনরায় কি হাত পুড়িয়ে দিবে, নাকি জানেই মেলে ফেলবে? আদ্রিতার কান্না পায়, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। সবে প্রণয়ের আগমন ঘটেছে, এখনই মনোমালিন্য হতে শুরু করলো। জীবনটা এমন কেন? দুটো দিনও কি শান্তি মেলে না? আসিফ ব্রুকুসকে আদ্রিতাকে দেখতে থাকে। দুগাল বেচা দেখে একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি হলো আদ্রিতা, কাঁদছ কেন? আসিফ হাত বাড়ায় আদ্রিতার চোখের পানি মুছে দেওয়ার জন্য। তখনই একটা শক্তপোক্ত হাত এসেছে আসিফের হাত ধরে ফেলল। গম্ভীর স্বরে বলল, শোবে না তাকে। আসিফ আবরারকে দেখে চিনতে পারল, তবে এ মুহূর্তে এখানে একদমই আশা করেনি। বিরক্ত ফুটে ওঠে চোখে মুখে। এক পলক আদ্রিতার পানে তাকিয়ে বলল, আপনি এখানেও আদ্রিতার পেছন পেছন ঘুরছেন? আবরার হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। ছোট ছোট নয়নে আসিফের মুখখানা দেখতে থাকে। পরপর আদ্রিতাকে দেখে এবং কোনো কথাবার্তা ছাড়াই আসিফের নাক বরাবর ঘুষি মেরে দেয়। সিটকে কয়েক হাত দূরে চলে যায় আসিফ। আদ্রিতা চিৎকার করে কেঁদে ওঠে। আসিফের সামনে গিয়ে দাঁড়ায়, দুপাশে মাথা নাড়িয়ে নাও বোঝায়। আবরারের রাগ তরতর করে বাড়তে থাকে। এই ছেলেটাকে প্রটেক্ট করছে আদ্রিতা, মানে এখনও ফিলিংস রয়েছে এই ছেলেটার জন্য। আবরার তাসনিনের বউয়ের মনে অন্য পুরুষ। সিয়াম, আহাদ, আমান, ইবান আদ্রিতার কণ্ঠস্বর শুনে দরজা খুলল। আসিফ, আবরার এবং আদ্রিতাকে একসাথে দেখে সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে। মুহূর্তে একখানা কবিতার ঠোঁটের আগায় চলে আসে, আব্বা আমার রেগে গেছে, ঠিক খেপা ষাঁড়ের মতো করবে আবার হম্বিতম্বি, ঠিক সাকিব খানের মতো। আমি বড়ই ভালো ছেলে, নামটা আমার সিয়াম। আব্বার রাগ দেখতে দেখতে চুলগুলো পেকে হয়ে গেল ডিয়াম। সিয়ামের কবিতা শুনে বিরক্ত হয় আমান। কপাল কুঁচকে বলল, শালা আসিফকে নিয়ে কবিতা বল। আসিফ এখন মার খাবে সেটা উল্লেখ কর। সিয়াম সোজা হয়ে দাঁড়িয়ে দুপা এগিয়ে উচ্চস্বরে বলে উঠল, ঘূর্ণিঝড় এসে গেছে সিঙ্গাপুর দেশে। আমার আব্বারের রাগে সব যাবে বেশে। আসিফ খাবে মার আর করুণ সুরে কাঁদবে। এসব দেখে সিয়াম আমান হাততালি দিবে। আসিফ তাকায় সিয়ামের দিকে। এ ছেলের কবিতার কথা সে ভুলেনি। ভুলভাল কবিতা বললেও কবিতার মাঝে সত্যি কথা বলে, এটাই ভালোই বুঝেছে। আদ্রিতা হাঁটতের উল্টো পিঠে চোখের পানি মুছে সিয়ামের পানে এগিয়ে যায়। সিয়াম ভাইয়া, ওনাকে রুমে যেতে বলুন, উনি রেগে আছে। কথা বলতে বলতে আদ্রিতা কেঁদে ফেলল। সিয়াম নিজের কান্নার মতো মুখভঙ্গি করে নেয়, যেন সেও কাঁদছে। আমি পারবো না মা, খাক শালামার। আসিফ নাক চেপে দুপা এগিয়ে আসে। আবরারের চোখে চোখ রেখে বললে, প্রবলেম কি আপনার, মারছেন কেন? আবরার পুনরায় নাড়া উদ্দেশ্যে হাত ওঠায়, তখন আবারও আদ্রিতা সামনে আসে। এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে না আবরার, বরং আদ্রিতাকে দেওয়ালে ঠেকিয়ে গলা চেপে ধরে শক্ত হাতে।
আদ্রিতা চটপট করে ওঠে। প্রচণ্ড শক্ত করে ধরার ফলে নিঃশ্বাস আটকে আসছে। দুহাত দ্বারা সরানোর চেষ্টা চালায় আবরারের হাতখানা। আসিফ চমকায়। কিছু বলার প্রস্তুতি নিলে ইভান তাকে ধরে রুমে নিয়ে যায়। সিয়াম, আমান, আহাদ আবরারের কাছে যায়। তাকে থামার অনুরোধ করতে থাকে, কিন্তু কেউই আবরারের শরীরে হাত দেওয়ার সাহস পায় না। আবরার প্লিজ, ভাই ছেড়ে দে, ও মরে যাবে। আবরার শুনে, তবে ছাড়ে না। তাকায় আদ্রিতার মুখের পানে। ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে মুখখানা। চোখ উল্টে আসছে যেন এখনই দম বন্ধ হয়ে যাবে। সিয়াম সাহস করে আবরারের হাতের উপর হাত রাখে। ছাড়ানোর চেষ্টা করে বলল, আবরার, তুই পাগল হয়ে গিয়েছিস? ছাড় আদ্রিতাকে, ও তো মরে যাবে। এবার আবরার ছেড়ে দেয়। আদ্রিতা লুকিয়ে পড়তে নেয় ফ্লোরে, তবে ধরে ফেলে সিয়াম। নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। থর থর করে কাঁপছে তার শরীর। আদ্রিতার কিছু হয়ে যাবে না তো? আমান বলল, সিয়াম, ওকে হাসপাতালে নিতে হবে ভাই, চল জলদি। সিয়ামের টনক নড়ল। চট জলদি করে আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং পাগলের মতো দৌড়াতে থাকে। আবরারের রাগ এখনো কমছে না। সে দেওয়ালে ঘুষি দিতে শুরু করলো। একটার পর একটা পাঞ্চ মেরেই চলেছে। হাত থেতলে যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। আহাদ রুমে গিয়েছিল টাকার ফোন আনতে। আবরারকে পাগলামি করতে দেখে শট করে হাত ধরে ফেলল। করুণ স্বরে বলল, পাগলামি করছিস কেন ভাই? যদি আদ্রিতার কিছু হয়ে যেত? যেত, আই ডোন্ট কেয়ার। আহাদ একটু হাসে। আবরারের পিঠ সাপকে বলল, তুই তো 2 সেকেন্ডও থাকতে পারিস না ওকে ছাড়া। ও মরে গেলে 200 বছরও থাকতে পারবো, বাট বেঁচে থাকলে 1%ও অন্য কাউকে দিব না। আদ্রিতা আমার বউ, ওর হৃদয়ে শুধু আমি থাকবো, শুধু আবরার তাসনিন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে আদ্রিতাকে। তেমন কোনো ক্ষতি হয়নি, জাস্ট ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। সিয়াম, আমান, ইভান এবং আহাদ হসপিটালের করিডোরে বসে আছে। আবরার এখনও আসেনি। না আসার কারণটাও ওদের জানা। এনি গুটিসুটি মেরে বসে আছে আমানের কোলে। বড়ই চিন্তিত সে। কুটুর কুটুর নয়ন মিলে আদ্রিতার কেবিনের পানে তাকিয়ে আছে। এমন মুহূর্তে সিয়ামের পেটের ভিতর গুড়ুম গুড়ুম শব্দ করে ওঠে। ওয়াশরুম ঘুরে আসা প্রয়োজন। গতকাল থেকে পেটটা বেশ জ্বালাতন করছে। কিছু মুহূর্ত পরপরই ওয়াশরুমের পানে ছুটতে হচ্ছে। সিয়াম দাঁড়িয়ে পড়ে, নাক মুখ কুচকে বলল, তোরা থাক, আমি ওয়াশরুম ঘুরে আসি। আহাদের নজর পড়ে গেছে পেছনে। এই মেয়েটাকে কাল দেখলো না সিয়ামের ফোনে? এই তো কল করেছিল। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় আহাদ। পরপরই শিওর উচ্চস্বরে বলে ওঠে, আরে সিয়াম, ওয়াশরুমে কেন যাবি? হাগু পেয়েছে? সিয়াম নাম শুনেই ইশারা থমকায়। গাড় বাঁকিয়ে তাকায় চার বালকের পানে। কালো রঙের শার্ট পরিহিত সিয়ামকে চিনতে অসুবিধা হয় না, কেননা গতকাল বেশ অনেকক্ষণ সময় নিয়ে আইডি ঘেটে দেখেছে। মুখস্থ হয়ে গিয়েছে সিয়ামের মুখশ্রীর বিবরণ। ইশারা দুপা আগায় কথা বলার জন্য। সেই মুহূর্তেই শুনতে পাই সিয়ামের বলা বাক্যগুলো। হাগু আবার কি? ওয়াশরুম মেয়ে নিয়ে ঢুকবো পড়তে? হাগু ফাগু কিছু না। কান গরম হয়ে ওঠে ইশারার। সেখানেই পা থেমে যায়। শুকনো ডোক গিলে মাথা নিচু করে ফেলল। আমান, আহাদ হেসে ওঠে। ইভান মুখ বাঁকিয়ে বলল, তোর মেশিন ঠিক নেই শালা, দীর্ঘদিন অচল হয়ে পড়ে থাকায় জং ধরে গেছে, করতে পারবি না। সো হাগু করতে যাচ্ছিস, আই এম শিওর। সিয়াম থেমে যাওয়ার পাত্র নয়। সেই ইভানের দিকে এগিয়ে বলে উঠল, চল শালা, তোকে দেখাবো মেশিনের পাওয়ার কত। এক্ষুনি যাবি আমার সাথে, উঠ। আর কিছু শোনার সাহস হলো না ইশারার। সে দুপা পিছিয়ে যায়। উল্টো ঘুরে দৌড় দিবে সেই মুহূর্তে আহাদ বলে উঠল, আরে ইশারা যে, আসুন ভাবি আসুন, আপনার কথা অনেক বলেছে সিয়াম। দৌড় দেওয়ার হয় না ইশারার। ইতিমধ্যে সিয়াম, ইভান তাকিয়ে দেখে ফেলেছে ইশারা দিকে। সিয়ামের আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এতক্ষণ যা বলল সব কিছু শুনে ফেলল ইশারা। ওফ নো, বারবার মান সম্মান সব ডুবে যাচ্ছে কেন কেন কেন? ইশারা একটু হাসার চেষ্টা করে এগিয়ে আসে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে সালাম দেয়। সবাই এক এক করে সালাম নেয়। আমান বলে ওঠে, আপনি ভীষণ সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গিয়েছি। ইস, কেন যে আপনার ওড়না আমার গড়ির সাথে আটকালো না। সিয়াম কটমট নয়নে তাকায় আমানের দিকে, যেন কাঁচা চিবিয়ে খাবে। ইশারা অপ্রস্তুত হেসে বলল, আমি আসছি, হ্যাঁ, ভালো থাকবেন, বলে দৌড়ে চলে যায়। সিয়াম দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ে। দুহাতে কপাল চেপে ধরে বলল, তোরা যতদিন আছিস ততদিন আমার প্রেম হবে না রে। ইভান সিয়ামের চুলে হাত বুলিয়ে বলল, কাঁদিস না ভাই। একদম বাকিটা শেষ করার আগে সেখানে উপস্থিত হয় আবরার তাসনিন। বরাবরের মতোই তার মুখশ্রী গম্ভীর। সাদা রঙের শার্ট পরেছে, উপরে 3টে বোতাম খোলা, কানে ব্লুটুথ, হাতে ফোন। কার সঙ্গে কথা বলতে বলতে এসেছে বোধহয়। সিএম বিড়বিড় করে বলল, এসে গেছে সাইকো। এবার এক দাগা ইংরেজি জানবে, যেন সে ইংরেজদের বংশধর। হলো তাই। আবরার ওদের পানে তাকিয়ে বলে উঠল, হোয়ার ইজ আদ্রিতা?
আবরারকে দেখে অ্যানি মেউ মেউ আওয়াজ তোলে। আমানের কোল থেকে লাফালাফি শুরু করে দেয়, মানে এক্ষুনি আমাকে কোলে নাও। আবরার পকেটে ফোন পুরে হাত বাড়ায়, অ্যানিকে কোলে নিয়ে মাথায় হাত বুলাতে থাকে। এদের আধিক্যতা দেখে সিয়াম আফসোসের সুরে বলে উঠল, ওরে মফিজের বাপ, দুনিয়ার যত ঢং আছে সবই দেখিয়ে দিলি আমাদের। তোর ঢং দেখতে দেখতে আমাদের চুল পেকে গেল। আবরার বিরক্ত স্বরে বলল, জাস্ট শাট আপ সিয়াম, বকবক বন্ধ করে বল ফাঁকি কোথায়। আমার হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয়। আবরার এক মুহূর্ত দেরি না করে কেবিনে ঢুকে পড়ল। সাদা রঙের বেডে ঘুমিয়ে আছে আদ্রিতা, বুক অবধি চাদর টানা। আবরার ধীরগতিতে পা বাড়িয়ে আদ্রিতার পাশে গিয়ে দাঁড়ালো। অ্যানিকে বেডের উপর রেখে নিচেও বসে পড়ে টুল টেনে। সিয়াম আমানও ঢুকে পড়ে আবরারের পেছন পেছন। আহাদ আর ইভান চলে গেছে বিল মেটাতে। ওদের ভালো করে জানা আছে এক্ষুনি আদ্রিতাকে রিলিজ করানো হবে। আবরার তার আদরের বউকে আর রাখবে না হসপিটালে। আমান বলে ওঠে, শালা তুই একটা সাইকো, কবে যেন তোর হাতেই মরবে আদ্রিতা। আবরার মৃদু হাসে, আদ্রিতার গালে হাত রাখে। শুকনো ওষ্ঠের পানে তাকিয়ে বলল, ততটুকুই আঘাত করেছি যতটা ও সহ্য করতে পারবে। ওকে না দেখে 2 সেকেন্ডও থাকতে পারি না, মেরে ফেললে বাঁচবো কী করে। সিএমের বড্ড বলতে ইচ্ছে করছিল, শালার পুত সম্বন্ধী, ওকে না দেখে না সে ধরে চুমু না খেয়ে 2 সেকেন্ডও থাকতে পারিস না। এক্ষুনি বলবি তোরা বাহিরে যা, আমার প্রাইভেসি প্রয়োজন। আমরা বাহিরে চলে গেলে চেপে ধরে চুমু খাবি। সিএমের ভাবনার মাঝে আবরার বলে উঠল, আমার প্রাইভেসি লাগবে, তোরা বাহিরে ওয়েট কর। নিজের ভাবনা সত্যি হওয়াতে সিএম হাসে। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুনওয়ালা অমনি আমার হাতটা নিল ধরি, দইরা নিয়ে বইরা দিল বেগুন আমার থলিতে, আর যাবো না বেগুন তুলিতে। গানের লাইনগুলো আওড়াতে আওড়াতে কেবিন থেকে বেরিয়ে যায় সিয়াম। আপনার ব্রুকুসকে বলল, এটা আবার কেমন গান। আমার দাঁত গেলিয়ে জবাব দেয়, আমার ক্রাশ নার্গিস বেবির বিখ্যাত গান, কোনো একদিন তোরে শোনাবো নি। এসব ফালতু গান শোনার সময় আমার নেই, শুধু রোমান্স করার সময় আছে। আবরার ব্রুকুসকে তাকায় আমানের দিকে, মুহূর্তে সে দৌড়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় দরজা আটকে দিতে বলে না। এরা কিভাবে আশ্চর্য, আবরার কি শুধু রোমান্সই করে। ফোঁস করে শ্বাস টানে আবরার। তাকায় অ্যানির পানে, মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলল, পাপা মাম্মামকে কিস করবে, গুড গার্লের মতো চোখ বন্ধ করে রাখো। ওকে বাবু। অ্যানি কি বুঝলো কে জানে, গোল গোল নয়নে আবরারকে দেখতে থাকলো। আবরার আদ্রিতার গায়ের চাদর দ্বারা অ্যানির মুখখানে ঢেকে দেয়। 10 মিনিট এভাবেই থাকো বলে আদ্রিতার দিকে ঝুঁকে ঘুমন্ত মুখোফানে ভালো করে নজর বুলিয়ে মুখ এগিয়ে নেয়। শুকনো ঠোঁটে হালকা করে ঠোঁট সোয়ালো। তারপর জুতো খুলে আদ্রিতার উপরে আদা সোজা হয়ে দুগালে হাত রাখে। গভীরভাবে উষ্ঠ মিলিয়ে দেয় আদ্রিতার উষ্ঠর বাজায়। ক্রমাগত বাড়তে থাকে উষ্ঠের সংঘর্ষণ। ঘুমন্ত আদ্রিতার ঘুম ছুটে যায়। ফিটফিট করে চোখ খুলতে আবরারের মুখশ্রী দেখতে পায় এবং অনুভব করতে পারে তার সাথে ঠিক কী হচ্ছে। ছটপটিয়ে উঠে আদ্রিতা, নিজেকে ছাড়াতে চায় আবরারের থেকে। আবরার ভদ্র বাচ্চার ন্যায় ছেড়ে দেয়। নেমে পড়ে আদ্রিতার উপর থেকে। ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দ্বারা ঠোঁট মুছতে মুছতে অ্যানিকে উদ্দেশ্য করে বলল, অ্যানি, তোমার মাম্মাকে দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায় চুমু খাওয়ার জন্য। সে এতটা হট না হলেও পারত। জরুরি মিটিং বসানো হয়েছে, গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করা হবে। মিটিং ডেকেছে সিয়াম, আর তাকে হেল্প করছে বাকিরা। আবরার বরাবরই রকসটা এবং অদর্শ পুরুষ। রাগের মাথায় মানুষ খুন করতেও 2 বার ভাবে না। বছর 2 আগে কোম্পানির একটা ফাইল এদিক সেদিক হয়েছিল। ফাইল রাখার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল সে মূলত সেফ জায়গায় রেখেছিল, কিন্তু পর মুহূর্তে অসাবধানতায় সেটা পড়ে গিয়েছিল, ফ্লোরে। তো আবরারের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। ম্যানেজারকে কল করে জিজ্ঞেস করা হলো ফাইল কোথায়। সে বলল, কিন্তু জায়গা মতো ফাইল পাওয়া গেল না। তখনই আবরার তাসনিন কেস করে বসলো ম্যানেজারের বিরুদ্ধে। হাজতবাস করানো হলো তাকে। পর মুহূর্তে ফাইল পাওয়া গেল ফ্লোরে। সেই ঘটনার পর থেকে সিয়াম সতর্ক থাকে। কোনো গড়বড় দেখলে মিটিং ফিক্সড করে। মাথা মোটা সিয়াম সব বিষয়ে গড়বড় হলেও আবরারকে সামলাতে পারে ভালোই। তো আজকে ভেবেছিল আসিফকে মেরেই দিয়েছে, কিন্তু কিছু মুহূর্তে আগে বুঝতে পারলো আসিফ আদনান অক্ষত রয়েছে এবং সারা জীবন যাতে অক্ষত থাকে সেই জন্যই খোলামেলা কথা বলা প্রয়োজন। তাকে জানানো প্রয়োজন আদ্রিতা বিবাহিত, তার বর দ্য গ্রেট আবরার তাসনিন। ফাঁকা একটা রুম, এখানে একটা বিশাল টেবিল এবং কিছু চেয়ার ছাড়া আর কিছুই নেই। একটা চেয়ারে আবরার বসে আছে, তার সামনে আসিফ আদনান। বেচারা ভীষণ ভয়ে রয়েছে বোধহয়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ক্ষণে ক্ষণে শুকনো ডোক গিলছে, 2 হাত কসলাচ্ছে। আর এই পুরো ব্যাপারটাই আবরার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বড়ই গম্ভীর তার মুখশ্রী।
যেন করলার রস ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মুখে। সিয়াম, আমান, ইবান এবং আহাদ আবরারের পিছনে দাঁড়িয়ে আছে। তারা গোটা রাস্তা আবরারকে শিখিয়েছে। অনুনয়ের স্বরে বলছে, ভাই শান্ত স্বরে কথা বলবি। দীর্ঘক্ষণ হয়ে গেল কিন্তু দুজনের একজনও কথা বলছে না। তাই সিয়াম শুকনো কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। আসিফ সিয়ামের পানে তাকালো, আবরার তাকায় না, বরং গম্ভীর স্বরে বলল, এখানে কেন এসেছ? আসিফ সঙ্গে সঙ্গে জবাব দেয়, যেন জিব্বার আগায় জবাব রেডিই ছিল। আই ডোন্ট নো, খালামণি নিয়ে এসেছে। সিয়াম বলে উঠল, আবরার, ওর দোষ নেই, খালামে নিয়ে এনেছে। আসিফ বলে ওঠে, আমার একটা প্রশ্ন আছে, আমি কিছু জানতে চাই। আমান বলল, আমাদেরও তোমাকে কিছু বলার আছে। তুমি আর কখনোই আদ্রিতার সঙ্গে কথা বলবে না। দেখা হলেও মুখ ঘুরিয়ে চলে যাবে, ঠিক আছে? আসিফ কপাল কুঁচকায়, কেন? কে হয় আদ্রিতা ওনার? সিয়াম জবাব দেওয়ার জন্য হা করবে, তখনই আবরার জবাব দেয়, ও ওর ভার্জিনিটি আমার কাছে হারিয়েছে। এবার বুঝে নে কে হই আমি ওর। আসিফ দাঁড়িয়ে পড়ল, বুকটা বুঝি ওর কেঁপে উঠল, সাথে একটু লজ্জাও পেল। কি খারাপ লোক, কিভাবে একটা মেয়ের ব্যাপারে কথা বলছে। তবে সে একদমই বিশ্বাস করল না আবরারের কথা। আদ্রিতা পবিত্র এবং ভীষণ সরল। এই মাফিয়া নিশ্চয়ই ওকে দেখে প্রেমে পড়েছে, তাই গল্প বানাচ্ছে। জাতীয় আদ্রিতাকে ভুল বুঝে এবং ছেড়ে চলে যায়। তবে আসিফ যাবে না। সরল মেয়েটাকে মাফিয়ার কবলে ফেলে কখনোই যাবে না। সিএম শুকনো ডোক গিলে বিড়বিড় করে কবিতা ওড়ায়। লজ্জা গেছে বাপের বাড়ি, আবরারের সঙ্গে তার বড়ই আড়ি। আমার মায়ের কপাল কাটা, তাই তো ভাগ্যে জুটেছে নির্লজ্জ বেটা। কবিতাখানা শুনে ফেলে আমান। সে জড়িয়ে ধরে সিয়ামকে, ফিসফিস করে বলল, জীবনে প্রথমবার তোর কবিতা ভালো লাগবে বন্ধু, তুই এগিয়ে যা, কিন্তু আর কখনোই ফিরে আসিস না। সিএম মুখ বাঁকিয়ে জবাব দেয়, যাবো শালা যাবো, একদিন অনেক দূর এগিয়ে যাব। গলায় থাকবে আমার মেডেল। আহাদ হামি তুলে বলল, জুতোর মেডেল বড়ই সুন্দর রে দেখতে। সিএম কটমট নয়নে তাকায় আহাদের দিকে। কিছু বলবে তার আগে আবরারের কণ্ঠস্বর শুনতে পাই, আদ্রিতার আশেপাশে একটা মাসিকেও আমি সহ্য করি না। ফার্দার ওর দিকে তাকালে চোখ তুলে লুডো খেলব বলে আবরার চলে যায়। সিয়াম আসিফের গাল টেনে দিয়ে বলল, উম্মা বেবি, তোমার একটা বোন থাকলে আমাকে দিও, আমি ভীষণ হট। জ্ঞান ফেরার পর থেকে আদ্রিতার নজর জোড়া আবরারকে খুঁজছে, চটপট করছে এক পলক দেখার জন্য। কোথায় গেল লোকটা? চুমু খেয়ে লাপাত্তা, আর কোনো খোঁজ নেই। খুব তো গলা উঁচু করে বলল, তোমাকে ছাড়া আমি 2 সেকেন্ডও থাকতে পারি না, অথচ 4 ঘন্টা হয়ে গেল তার কোনো খবর নেই। আদ্রিতা একটা ব্যাপার বুঝে ফেলছে, ওই লোকটা তাকে দেখে 2 সেকেন্ডও থাকতে পারবে কি না সেটাও জানে না। তবে আদ্রিতা আবরার তাসনিনকে না দেখে 2 সেকেন্ডও থাকতে পারবে না। কলিজা কাঁপতে থাকে, নয়নজোড়া চাতক পাখির মতো এদিক ওদিক ঘুরতে থাকে। কি জাদু করলো সে? কই কখনো তো ভালোবাসি বলেনি, আদর করে আহ্লাদি স্বরে দুটো কথা বলেনি, ভালোবেসে খাইয়াও দেয়নি, বুকের সঙ্গে মিশিয়ে দুর্দণ্ড গল্প করেনি, হাত ধরে হাঁটেনি, যত্ন করেনি। হ্যাঁ, অযত্ন করেছে, হাত পুড়িয়ে দিয়েছে, গলা চেপে ধরেছে, ধমক দিয়েছে, কষ্ট দিয়েছে। আদ্রিতার হাসি পায়। অ্যানিকে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে নিচু স্বরে বলল, ভালোবাসিনি তাতেই আমি তাকে এত ভালোবেসেছি। একটু ভালোবাসলে, যত্ন করলে পাগল হয়ে যেতাম তো। আদ্রিতা, পরিচিত কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকায় আদ্রিতা। জন্মদাতা পিতাকে দেখে হাসি মুখখানা চুপসে যায় তার। আঁখি পল্লবে ভর করে একরাশ ভয়, আবরারকে হারিয়ে ফেলার ভরে। আরিফ মুচকি হেসে এগিয়ে আসে, আদ্রিতার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, ভালো আছো আম্মু? শুনলাম হসপিটালে ভর্তি আছো, তাই জলদি চলে আসলাম। কোনো জবাব দেয় না আদ্রিতা, শুধু ফেল ফেল নয়নে তাকিয়ে থাকে বাবার মুখের দিকে। অ্যানি আদ্রিতার বুক থেকে মুখ তুলে আরিফকে এক পলক দেখে। সে হয়তো ভেবেছিল আবরার এসেছে, কাঙ্ক্ষিত মানুষটি নয় বলে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয়। আদ্রিতা, কথা বলছো না কেন? বাবাকে দেখে খুশি হওনি? আদ্রিতা মলিন হাসে, আম্মুকে হারিয়েছি বহু দিন হলো, তোমার জন্যই হারিয়েছিলাম। দ্বিতীয়বার কাউকে আমি হারাতে চাই না বাবা, তুমি প্লিজ চলে যাও। চলে যাব মানে কি? তোমাকে সাথে করে নিয়ে যাব। আবরার তাসনিন একজন মাফিয়া, সে ভীষণ খারাপ, তার প্রমাণ তুমিও পেয়েছ। তার কাছ থেকে তোমাকে মুক্ত করতে আমি এসেছি বাবা। সে মাফিয়া, গুন্ডা, বয়, সাইকো যাই হোক, আমি তার সঙ্গেই থাকতে চাই। আরিফ কপাল কুঁচকে ফেলে, বলল, ও মাফিয়া? বাকি কথা শেষ করার আগেই পিছন থেকে আবরার বলে উঠল, শ্বশুরমশাই, আপনার মেয়ে মাফিয়া আবরার তাসনিনকেই ভালোবাসে, হজবরল অন্য কাউকে গিয়ে বোঝান। আবরার তাসনিনের ওয়াইফ এসব বুঝবে না। শুকনো ডোক গিলে আরিফ গাড় বাঁকিয়ে পিছনে তাকালো। আবরার পকেটে হাত পুড়ে দৃঢ় পায়ে এগিয়ে আসে। পিছনে 4 বন্ধু। আরিফ দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব ছেলে, তোমাকে আমি।
বাকিটা শেষ করার আগে আবরার বলল, সিয়াম তাকে বাহিরে নিয়ে যা। ওনার মেয়েকে চুমু খাওয়ার জন্য আমার শরীরে রোম দাঁড়িয়ে যাচ্ছে। আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, নিড হার লিভস রাইট নাও। আদ্রিতের গলা শুকিয়ে যাচ্ছে। সিয়াম ভাইয়ের সামনে চুমু খেয়ে বসবে নাকি? যে নির্লজ্জ মানুষ করতেও পারে, তাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। ভাবনাখানা মাথায় চাপ দিয়ে দুহাতে ঠোঁট চেপে ধরে। ঘূর্ণিঝড় হয়ে গেলেও হাত সরাবে না। অ্যানি আবরারের কণ্ঠস্বর শুনতে পেয়ে মাথা তুলেছে। মিউ মিউ আওয়াজ তুলে কাছে ডাকছে। এখন সে কোলে উঠবে, আবরারের বুকে নাক ঘষবে। এই তো তার কাজ। আবরার ব্রুকুসকে তাকায় আদ্রিতার মুখের দিকে। পরপরই ঠোঁট বাঁকিয়ে বলল, সিয়াম তোর মাকে বলে দে কিস করার মুড এখন নেই, ইন্টিমেট হতে পারবো না। আদ্রিতা চমকাই। সিয়ামও ছোট ছোট নয়নে তাকায় আব্রাহারের মুখের পানে। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, ভাই তোর বউ আমার মা হয়, তার সামনে লাগামহীন কথা বললে আমি লজ্জা পাই, প্লিজ মুখে ফুল স্টপ টান। কিন্তু বলতে পারে না। আদ্রিতার সামনে রয়েছে কিনা। তুই থাক, আমি গেলাম বলে সিয়াম বেরিয়ে যায়। যেতে যেতে কবিতা আবৃত্তি করতে বলে না। হায়রে কপাল ফাটা, আবরার তাসনির নোবেলপ্রাপ্ত নির্লজ্জ বেটা। এর সাথে আমি আর থাকবো না। ইশারাকে নিয়ে যাব বেগে। যদি সে না দেয় পাত্তা, তবে আমি করে ফেলবো আত্মহত্যা। সিএম বেরিয়ে যেতে আদ্রিতা উঠে বসে। করুণ নয়নে আবরারের পানে তাকিয়ে বলল, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না, প্লিজ আমার ব্যাপারে একটু সিরিয়াস হন। আবরার অ্যানিকে কোলে তুলে নিয়ে বলল, কোথায় যাবে? পৃথিবীর বাহিরে চলে গেলেও আমি খুঁজে বের করে আনব। হৃদয়খানা পুলকিত হয়ে ওঠে আদ্রিতার। আবরার তাসনিন তখন কখনোই ছাড়বে না, সারা জীবন রেখে দিবে। কথাখানা জানে সে, তবু আবরারের মুখ থেকে শুনতে ইচ্ছে করে। তাই বড়ই আহ্লাদি স্বরে বলল, কেন খুঁজে বের করবেন? কজ ইউ আর ভেরি হট অ্যান্ড এতক্ষণে আসমানে উঠতে থাকার রঙিন প্রজাপতিগুলো ডানা চাপটানো বন্ধ করে দেয়। আদ্রিতার হাসি মাখা মুখখানায় বর করে একরাশ হতাশা এবং রাগ। নাকের ফাটাতন ফুলিয়ে বলল, আমি হট এবং বলে খুঁজে বের করবেন? অ্যানির মাথায় চুমু দিয়ে আবরার জবাব দেয়, ইয়েস, আর কোনো কারণ তো খুঁজে পাচ্ছি না। ফুঁস করে শ্বাস টানে আদ্রিতা। জাঁচালো স্বরে বলল, একদিন হারিয়ে ফেলবেন আমায়, তখন আফসোসে আফসোসে পাগল হয়ে যাবেন। হটফটের কথা মাথায় আসবে না। কথাগুলোতে কি ছিল? আবরার তাসনিনের হৃদয়ে আঘাত হানে। কপালে ভাঁজ পড়ে, ছোট ছোট বিলাই চোখ মেলে তাকায় আদ্রিতার মুখপানে। আদ্রিতা তাকিয়েই ছিল বিদায় চোখাচোখি হয়ে যায় দুজনের। নীলাভ ওই চোখের বাসা পড়তে পড়তে আবরার জবাব দিল, আমি যে বেঁচে থাকতে তুমি হারাবে না, ইটস নট পসিবল। একটু থেমে আবারও বলল, পাখি তুমি ভীষণ বাজেভাবে ফেসে গিয়েছ আবরার তাসনিনের জালে, মৃত্যু ছাড়া আমাদের বিচ্ছেদ অসম্ভব। কথা শেষ করার আগে আবরারের কল বেজে উঠল। স্ক্রিনে অহনা নামটা বেশি উঠেছে। অহনা হ্যাভেন কখনোই তাকে কল করে না। চিন্তিত দেখায় আবরারের মুখখানা। চটজলদি কলটা রিসিভ করল। ওপাশ থেকে বেশে আসে অহনার কান্না জড়িত কণ্ঠস্বর, ভাইয়া আমার বাচ্চা রেসপন্স করছে না, প্লিজ ডু সামথিং। বোনের বাচ্চা, ওদের প্রতি যত্নশীল নয় আবরার, কখনোই বোনকে বুকে জড়িয়ে ধরেনি, ভালো করে দুটো কথাও বলেনি, কোনো আবদার মেটায়নি। বোনের সন্তানের পানেও ভালো করে তাকানো হয়নি। আবরারকে যদি প্রশ্ন করা হয় অহনার কি ছেলে সন্তান হয়েছে নাকি মেয়ে, সে জবাব দিতে পারবে না। তবে আজকে অহনার কান্না ভেজা কণ্ঠস্বর হৃদয়টা নাড়িয়ে দেয়। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় কাঁপতে থাকে। শুকনো ডোক গিলে বলল, আমি আসছি। ব্যাস, কোল থেকে অ্যানিকে নামিয়ে বড় বড় পা পেলে বেরিয়ে যায় আদ্রিতার কেবিন থেকে। একবার পেছন ফিরে তাকালে হয়তো দেখতে পেত এতটা চিন্তিত মুখশ্রী, কান্না ভেজা আঁখি পল্লব, হারিয়ে ফেলার ভয়ে জর্জরিত ছোট্ট দেহখানা। আবরার বেরিয়ে যেতে আদ্রিতার কাছে আতিয়ার কল আসে। হাসপাতালের একজন নার্স ফোন ধরিয়ে দেয় আদ্রিতার কানে। কথা হয় দীর্ঘক্ষণ। তারই মাঝে অনুভব করে গাড়ি কিছু ঢুকছে। তারপর আর কিছু মনে নেই। প্রচণ্ড ঘুম পেল। আতিয়া বেগম এত এত কথা বলছে, সেই সব ঢুকলো না তার কানে। হাত ফসকে ফোনখানা পড়ে গেল ফ্লোরে। টনি এবং আরিফ ঢুকে পড়ে কেবিনে। নার্সের হাতে 2 বান্ডেল টাকা ধরিয়ে হুকুম করে আদ্রিতাকে হাসপাতাল থেকে বের করার। টাকালোভী নার্স খুশি হয়ে মেনে নেয়। বলে 5 মিনিটে হাসপাতালের সামনে পেয়ে যাবেন। একজন নার্স একজন ওয়ার্ড বয়কে ডাকে। সে ঘুমন্ত আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং হাসপাতালের পেছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। অ্যানিও পেছনে পেছনে চলে যায়। সিয়াম সবেই হাসপাতালে আসলো। সে গিয়েছিল কফি শপে একটু গলা ভেজাতে। অ্যানিকে পিছনে দরজার পানে ছুটতে দেখে সেও সেই দিকে যায়। গিয়ে দেখে আদ্রিতাকে গাড়িতে তোলা হচ্ছে। সিয়াম কোনো কিছু না ভেবে দৌড় দেয়, উদ্দেশ্য গাড়ি ধরতে হবে, যে করেই হোক। হাতে থাকা খাবারের প্যাকেট পড়ে যাকে থাকে সেখানেই, যেটা আদ্রিতার জন্য এনেছিল। অ্যানি গাড়ির পেছনে দৌড়াচ্ছে। দীর্ঘ 1 কিলো দৌড়ানোর পরে
রেড সিগন্যালে আটকে পড়ে গাড়ি। সেই সুযোগে সিয়াম এবং অ্যানি পৌঁছে যায়। গাড়ির জানালা বরাবর ঘুষি মেরে দেয়। মুহূর্তে সব কাজ ভেঙে গুড়িয়ে যায়। সিয়াম আরিফের সামনে দুহাত জোর করে বলে উঠল, আঙ্কেল প্লিজ, আদ্রিতাকে নিয়ে যাবেন না। আমার আবরার মরে যাবে। আপনার মেয়েকে ছাড়া সে 2 মিনিটও থাকতে পারে না। আরিফ মাথা নিচু করে ফেলে, যেন তার কিছু বলার নেই। সামনে বসে আছে গাড়ির টনি। সে কুটিল হেসে বলল, তোর আবরারকে মারতেই তো চাচ্ছি। দেখে যা শুধু, তোরা আমাকে যেভাবে নাচিয়েছিস, এবার তোদেরও ঠিক সেভাবেই আমি নাচাবো। সিএম এতক্ষণে খেয়াল করলো টনিকে। মুহূর্তের আগে সোয়াল শক্ত করে ফেলল। রেড সিগন্যাল চলে যায়। গাড়ি স্টার্ট দেয়। সিএম শক্ত করে গাড়ির জানালা চেপে ধরল এবং সমান তালে দৌড়াতে থাকে। জুতো জোড়া বহুক্ষণ আগেই খুলে গিয়েছে। ফিসডালা রাস্তার ঘর্ষণে চামড়া উঠে যাচ্ছে, তবুও সেসবকে পাত্তা দিচ্ছে না। মরে গেলেও আদ্রিতাকে একা ছাড়বে না সে, কোথাও যেতে দিবে না। আরিফ বলল, ছেড়ে দাও গাড়ি, অ্যাক্সিডেন্ট করবে তুমি। সিএম ব্যথাতুর স্বরে বলল, আমি মরে গেলেও ছাড়ব না, আদ্রিতাকে নিয়েই ফিরব। বাকিটা শেষ করার আগে নজর পড়ে রাস্তার পানে। অ্যানি দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির নিচে পড়ল। ভাগ্য সহায় ছিল বোধহয়, তাই কোনো ক্ষতি হয় না। কিন্তু পেছনে আরও গাড়ি রয়েছে। সিএমের হাত কেঁপে ওঠে। ছেড়ে দেয় গাড়ির জানালা, পড়ে যায় পিচ ঢালা রাস্তায়, কিন্তু থেমে থাকে না। পুনরায় উঠে দৌড়ায় অ্যানিকে বাঁচাতে। মাঝ রাস্তায় হামাগুড়ি দিয়ে বসে কোলে তুলে নেয় ছোট্ট প্রাণীটিকে। তখনই একটা ব্যস্ত গাড়ি এসে ধাক্কা মারে সিয়ামকে। সে ছিটকে পড়ে যায়। অ্যানি পড়ে রয় রাস্তায়। তার দেহখানার উপর দিয়ে বয়ে যায় গাড়ির চাকা। মৃদু স্বরে মিউ মিউ আওয়াজ তুলতে তুলতে ক্ষতবিক্ষত হয়ে যায় তার শরীর। অ্যানির পিছনের অংশ পুরোপুরি গাড়ি চাপা পড়েছে, একদম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে প্রাণীটি। মিউ মিউ আওয়াজ তুলে বলছে অনেক কথা। তার দৃষ্টি এখনো আদ্রিতাকে নিয়ে চলে যাওয়া গাড়িটি খুঁজছে। অনবরত দৃষ্টি ঘুরিয়ে পাগলের মতো খুঁজছে। কিন্তু হায়, কালো রঙে সে গাড়িটি আর দেখতে পায়। অ্যানির ব্যথিত হৃদয় হয়তো আর্তনাদ করে বলছে, আমি পারলাম না বাঁচাতে, আমার সঙ্গীকে বাঁচাতে আমি ব্যর্থ হলাম। সিএমের কলিজা কাঁপছে। ডান পায়ের হাঁটুতে ভীষণ বাজেভাবে চোট পেয়েছে সে। নাড়াতেও পারছে না। 2 হাতের কোনোই ছিলে গিয়েছে। কপালের বাম পাশটায় গভীর ক্ষত। আঁখি পল্লব বন্ধ হয়ে আসছে। হাত বাড়িয়ে অ্যানিকে ছোঁয়ার চেষ্টা করে সিয়াম, তবে ছুঁতে পারে না। অ্যানিকে ছুঁতে হলে কয়েক হাত এগোতে হবে। সিয়াম দাঁড়ানোর চেষ্টা করে, তবে পারে না। শেষমেশ বুক দিয়ে হামাগুড়ি দিয়ে পটটুকু এগোয়। ফিসডালা রাস্তার ঘর্ষণে বুকে আঘাত পায়। অ্যানির কাছে আসতে আহত প্রাণীটিকে কোলে তুলে নেয়। বুকের সাথে চেপে ধরে বিলাপ বকতে থাকে, অ্যানি, আমার অ্যানি, আল্লাহ কি হয়ে গেল, কত রক্ত। অ্যানি রে, তোমার কিচ্ছু হবে না, আমি আসি তো। তার কথা শুনতে পেল না বোধহয় অ্যানি। সে কান্না বেচা নয়নে সিয়ামের মুখোপানে তাকায়। মিউ মিউ আওয়াজ তুলে বলে ভিতরে জমানো কথাগুলো। সেই কথাগুলো নিশ্চয়ই আদ্রিতাকে নিয়ে। সিয়াম ভাইয়া, তুমি বাঁচাও আমার সঙ্গীকে, আবরারকে খবর পাঠাও, আদ্রিতাকে বাঁচাও। আঁখি পল্লব বন্ধ হয় অ্যানির। শরীরে যেটুকু অংশ অক্ষত ছিল সেইটুকু স্থির হয়ে লুটিয়ে পড়ে সিয়ামের বুকে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নেয়। সিয়াম স্তব্ধ হয়ে যায়। তার হাত কাঁপছে, নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছে না। তাই অ্যানির নিথর দেহখানা শুইয়ে দেয় রাস্তায়। হাত এবং শার্টে রক্ত লেগে আছে। এগুলো অ্যানির রক্ত। একটা পোষা বিড়াল, যার সাথে পরিচয় হয়েছে মাত্র 2 মাস আগে। প্রথম দিন যখন আদ্রিতার কোলে বিড়ালটিকে দেখেছিল, ভীষণ হাসি পাচ্ছিল। মনে মনে বলছিল, বিড়ালকেও মানুষ ভালোবাসে, আদর করে। কিন্তু সময়ের সাথে সাথে নিজেও ভালোবেসে ফেলেছিল আদুরে ছানাটিকে। মায়ায় জড়িয়ে পড়ল। আমান, আহাদ, ইভান গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছিল সিয়ামকে। আমান ড্রাইভ করছে, ইভান এবং আহাদ রাস্তার এপাশে ওপাশে নজর ঘুরিয়ে খুঁজে চলছে। হঠাৎ করে আহাদের নজরে পড়ে রাস্তার পাশে বসে থাকা সিয়ামের পানে। সঙ্গে সঙ্গে বলে উঠল, আমান, স্টপ দ্য কার। সিয়াম ওখানে। গাড়ি থেমে যায়। ওরা পৌঁছানোর আগেই সিয়াম সেন্সলেস হয়ে পড়ে যায়। অ্যানি শরীরে হাত রেখে অবচেতন হয়ে পড়েছে সে। অহনা ছোট্ট বাচ্চাটির জ্বর হয়েছিল, নর্মাল জ্বর, সব বাচ্চাদেরই হয়। ডক্টর দেখিয়ে ওষুধ এনেছিল, কিন্তু সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো বাচ্চাটির জন্য। ওষুধ খাওয়ানোর পর থেকে জ্বর বাড়তে থাকে। এক পর্যায়ে হসপিটালে ভর্তি করানো হয়। ডাক্তার জানায় টাকার প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে হেলেনের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। সেজন্যই আবরারকে কল করা হয়। আবরার টাকা পাঠানোর জন্য হাসপাতাল থেকে বের হতে তার উপর আক্রমণ করা হয়। 15-র জন্য গুন্ডার সাথে লড়াই করে জিতেছে, তবে আঘাতও পেয়েছে। সে আঘাতকে পাত্তা না দিয়ে ছুটে আসে হাসপাতালে। রিসিপশন থেকে জানতে পারে আদ্রিতা মিসিং। সেই সাথে তার 4 বন্ধুও নেই। আশ্চর্য হয় না আবরার?
যখনই গুন্ডা দেখেছে তখনই ধারণা করে ফেলেছিল এমন কিছুই হবে। আঁখি পল্লব বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালায় আবরার। পকেট থেকে ফোন বের করে আমানের নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার আগেই দেখতে পায় সিএমকে ধরে ৩ জন হাসপাতালে ঢুকছে। আবরার এগিয়ে যায় না, ঠায় দাঁড়িয়ে দেখতে থাকে সিএমের রক্তাক্ত মুখশ্রী। আবরার তাসনিন শেষবার কেঁদেছিল বাবার মৃত্যুতে। বাবা পৃথিবী থেকে চলে গেল, মাথার উপরের বটগাছটা আর কখনোই ছায়া দিবে না, এসব ভেবে নয়। বাবা মাকে এত ভালোবাসলো, তার বিনিময়ে একটু ভালোবাসা পেল না। মায়ের খুশির জন্য আসমান থেকে চাঁদ আনতেও প্রস্তুত ছিল, অথচ মা তার সাথে ভালো করে দুটো কথাও বলতো না। আপনার ভাবত মা বোধ হয় এমনই, ভালোবাসা প্রকাশ করতে জানে না। কিন্তু তার মা প্রাক্তনী এবং প্রেমের কাহিনী জানতে পেরে ভীষণ দুঃখ হয়েছিল। একটা ভুল মানুষের জন্য বাবাকে আঘাত দিয়ে মেরে ফেলল, এটাই আবরার চোখ দুটো ভরিয়ে দিচ্ছিল। একরাশ কষ্ট এবং ধোঁকা পেয়ে পৃথিবী ছাড়ল বাবা, এই একটা ভাবনাই ভেতরটাকে ক্ষত বিক্ষত করে তুলছিল। সেসব পুরনো কথা আজকে নতুন করে আবরারের বিলেই আঁখি পল্লবে অশ্রুকণা জমেছে। গম্ভীর রক্সটা আবরার একটা বিড়ালের জন্য কাঁদছে। ইতিহাস কি এটা মেনে নেবে? সিএমের জ্ঞান ফিরেছে, পায়ে ব্যান্ডেজ করা হয়েছে, কপালেও সাদা রঙের ব্যান্ডেজ। কিভাবে অ্যানি মারা গেল সেই ঘটনাটাই শোনাচ্ছে আপাতত সে, আর বাকিরা মনোযোগ দিয়ে শুনছে। এক পর্যায়ে আহাদ বলে ওঠে, আদ্রিতাকে বাঁচাতে গিয়ে অ্যানি প্রাণ হারালো। ও ছোট্ট প্রাণীটা এত ভালোবাসতো আমাদের মাকে। আমান চোখের পানি মোছে আবরারের দিকে এগিয়ে গিয়ে বলে উঠল, তুই এভাবে বসে আছিস? আদ্রিতার নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা হয়ে গেল, তুই ওকে খুঁজবি না? আহাদ বলে, কোনো দরকার নেই খোঁজার, কত ভালো ছিলাম আমরা, নিজেদের কাজ এবং আড্ডা নিয়ে ব্যস্ত থাকতাম। মাঝে মধ্যে আবরার ২-১টা খুন করলে আমরা সেটা মিটমাট করে ফেলতাম মুহূর্তে। কিন্তু আদ্রিতা আসার পর থেকে সব কিছু বদলে গিয়েছে, শত্রু তৈরি হচ্ছে আমাদের। বাকিটা শেষ করার আগে সিএম বলল, শাটা পাহাদ, আদ্রিতা নয়, সে আমাদের বোন। সিএমের গম্ভীর স্বর শুনে আর কিছু বলার সাহস হয় না আহাদের, চুপসে যায় মুখখানা। তখনই আবরারের ফোনটা বেজে ওঠে। ঠোঁট বাঁকায় আবরার, সে জানে কে কল করেছে, তাই চটজলদি রিসিভ করলো। ওপাশ থেকে বেশি আসে কান্না জড়ানোর কণ্ঠস্বর, আবরার কোথায় আপনি? আমাকে বাকিটা শেষ করার আগে আবরার বলে উঠল, মাত্র ৮ ঘন্টা হলো দূরে গিয়েছ, এত হাইপার হওয়ার কি হলো? থাকো কয়েক বছর। এমন কথায় আদ্রিতা কেঁদে ওঠে হু হু করে। তার সামনে টনি নামক লোকটা এবং তাদের দলের কিছু সদস্য রয়েছে। আরিফ চলে গিয়েছে হোটেলে, যেখানে আদ্রিতা আবরার ছিল। আদ্রিতার পাসপোর্ট যে সেখানেই রয়েছে। টনি শুকনো ডোক গিলে লাউড স্পিকার দিয়েছিল। আবরারের ব্যাকুল কণ্ঠস্বর শুনতে চেয়েছিল সে। কান্না জড়িত স্বরে বলবে, আদ্রিতা টনির কাছে ফোনটা দাও, আমি তাকে মিনতি করব তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। টনি নিজের ভাবনার মাঝে পুনরায় শুনতে পায় আবরারের কণ্ঠস্বর, ফাঁকি, টনিকে বলে দিও ১ ঘন্টার মধ্যে তোমাকে আমার কাছে এনে না দিলে ওর বউকে রাস্তায় নামাবো উইদাউট ড্রেস আপে। বলে কল কেটে দেয়। আমান, আহাদ, সিয়াম, ইভান হা করে তাকিয়ে আছে আবরাহারর মুখের পানে। ভাই, তুই জানতে চাইলি না ও কোথায় আছে? আবরার সোফায় গা এলিয়ে দিয়ে বলল, এয়ারপোর্টের ঠিক অপোজিটে গোলাপি রঙের বাংলোতে আছে। আমান বলল, যাবি না আনতে? আনতে গেলেই কি দিয়ে দিবে? দেখতে দিবে আমার পাখিকে? একটুখানি ছুতে দিবে? দিবে না রে, বরং অনেক দূরে নিয়ে যাবে। আবরারের সামনে রয়েছে অ্যানির লাশ, কাঠের একখানা বক্সে রাখা হয়েছে। সিএম ব্রুকুসকে তাকিয়ে আছে আবরারের মুখপানে। কি চলেছে ছেলেটার মাথায় বুঝতেই পারছে না ও, তবে বুঝতে চাইছে। আমানকে পাঠানো হয়েছে সুইজারল্যান্ডে যাওয়ার টিকিট বুক করতে। সন্ধ্যা বা রাতে যে কোনো ফ্লাইটে সুইজারল্যান্ডে যেতে হবে, আর যাবে আহাদ এবং ইভান। ইতিমধ্যে বহুবার আবরারকে জিজ্ঞেস করা হয়েছে আহাদ এবং আমান সুইজারল্যান্ডে কেন যাবে, তবে আবরার কোনো জবাব দেয়নি। অধৈর্য সিয়াম দাঁতে দাঁত চেপে পুনরায় প্রশ্ন করল, হোয়াট রং উইথ ইউ ব্রো? কী চাইছিস? আবরার সিয়ামকে ঠেলে একটুখানি সরিয়ে বেডে জায়গা করে নেয় নিজের শরীরটা এড়িয়ে দেওয়ার জন্য। বড়ই ক্লান্ত যেন সে। টান টান হয়ে শুয়ে মাথার উপরে থাকা সাদা দেওয়ালের পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ইউ নো হোয়াট, তোরা ছাড়া আমার উইকনেস ছিল না, বাট পাখি এবং তার ছানাটা খুবই অদ্ভুতভাবে হৃদয়ে জায়গা করে নিল। স্পেশালি এই ক্যাটটা, ছোট্ট বাচ্চাই আমার পছন্দ নয়, সেখানে একটা ক্যাট আমাকে কাঁদালো। ইন্টারেস্টিং না? একটু থামে আবরার, দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলল, আমি অ্যানিকে সারা জীবন মনে রাখতে চাই। সিঙ্গাপুরে আমার নিজের বলতে কোনো প্রপার্টি নেই, বাট সুইজারল্যান্ডে বাড়ি আছে। আবরারস হাউস। আবরারস হাউসের পেছনে যে গার্ডেন রয়েছে সেখানে অ্যানিকে কবর দিতে চাই। ওর দেহটাই অচেনা শহরে রাস্তার এক কোণায় পড়ে থাকবে,
এটা আমার ভালো লাগবে না। আবরারের কথাগুলো সিয়ামের হৃদয় ছুঁয়ে যায়। বরাবরই আবরার তাসনিন নির্দয় এবং পাষাণ পুরুষ। সেই পাষাণ পুরুষ একটা বিড়ালের জন্য এত কিছু করছে। নিজের প্রাণভোমরাকে না খুঁজে বিড়ালকে কবর দেওয়ার পায়তারায় ব্যস্ত। ঠোঁট বাঁকিয়ে একটু হাসে সিয়াম। আবরারের বুকের উপর নিজের আঘাতপ্রাপ্ত হাতখানা রাখে। তখনই আমান চলে আসে। দুটো টিকিট দেখিয়ে বলল, রাত 8টায় ফ্লাইট বাই। যা যা বলেছিস সবই হয়ে যাবে ভরসা রাখ। আর এক্সট্রা কিছু করার থাকলে বলে ফেল। আবরার কোনো জবাব দেয় না। আহাদ এবং ইভান অ্যানিকে নিয়ে যায়। আবরার তাকিয়ে থাকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণই দেখলো অ্যানির জন্য তৈরিকৃত ছোট্ট বক্সখানা। চোখের আড়াল হতেই বিড়বিড় করে আওড়ায়, তুমি আমার হৃদয়ে রয়েছ, থাকবে সারা জীবন। বন্ধু, আমি অনেক পেয়েছি, তবে তুমি অন্যরকম। ওরা যেতেই সিএম বলল, ভাই, আদ্রিতাকে ফেরাবি কিভাবে? কোনো প্ল্যান? বাকিটা শেষ করার আগে কেবিনে ঢুকে পড়ে একটা মহিলা। জিন্সের সঙ্গে সাদা রঙের কামিজ পরেছে, চোখে রোদ চশমা। বয়স 40 ছুঁয়েছে কিছু হয়নি। আবরার তাকে দেখে উঠে বসে। ডান হাতে কপাল চুলকাতে চুলকাতে বলল, মিস্টার আরিফ রহমানের সেকেন্ড ওয়াইফ এখানে? আনবিলিভেবল। ইমা বেগম রোদ চশমা খুলল। হ্যান্ডব্যাগ থেকে কিছু পেপারস বের করতে করতে বলল, আবরার তাসনিন, আদ্রিতাকে চাও? আবরার স্পষ্ট স্বরে বলল, আবরার তাসনিন চায় না, চিনিয়ে নেয়। ইমা চমৎকার হাসে। মানতেই হবে মহিলাটি আগুন সুন্দরী। যৌবন পেরিয়েছে তবুও সৌন্দর্যের বাহার কমেনি। আই থিঙ্ক এবার চিনিয়ে নিতে পারবে না। তোমার নাগালের বাহিরে চলে গিয়েছে আদ্রিতা। বলতে বলতে চেয়ার টেনে বসে পড়ে নিজ দায়িত্বে এবং আবারও বলল, ফার্স্টে ভেবেছিলাম তোমাকে সিঙ্গাপুর এনে বসে কথা বলবো, আদ্রিতা থেকে দুটো সাইন নিয়ে ছেড়ে দিব, তোমাদের লাইফে ইন্টারফেয়ার করব না। বাট যখন টনি বলল আদ্রিতা থেকে বড় মালদার আবরার তাসনিন, সিরিয়াসলি বলছি, মাথা ঘুরে যাচ্ছিল আমার। তাই প্ল্যানিং বদলে ফেললাম। এখন তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে। তোমার সব প্রপার্টি বিনা শর্তে আমায় দান করে দাও। আমি তোমার বউকে তোমার কাছে এনে দিচ্ছি। আবরার হাসে। সেই হাসিতে কোনো শব্দ নেই। সিয়ামেরও হাসি পায়, তবে হাসে না, ঠোঁট কামড়ে হাসি নিয়ন্ত্রণ করে। বাক্যে বলতে এসছে, তুমি কামড়ে দিও না আমায়, বোকা মহিলা। আবরার শান্ত স্বরে বলল, আবরার তাসনিন ভালোবাসে, ভীষণ ভালোবাসা আদ্রিতা চৌধুরীকে। বাট তার থেকেও বেশি ভালোবাসে তার প্রপার্টি। আপনার অফার আমার পছন্দ হয়নি। নেক্সট টাইম কথা হবে, এবার আসতে পারেন। ইমে আশ্চর্য হয়। টনি যে বলল বউ ছাড়া আবরার তাসনিন কিছুই বোঝে না, তাহলে বউকে ফিরে পাওয়ার কোনো আকুতিই তো নেই তার মধ্যে। কি জটলা পাকাচ্ছে। ইমা বেগম আবার বলল, আবরার, তুমি যতটা সহজ ভাবছ। বাকিটা শেষ করার আগে আবরার বলল, রাত 12টা 15 ওরফি প্লেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। 204 নাম্বার সিট আদ্রিতা চৌধুরীর অ্যান্ড 209 নাম্বার সিট আবরার তাসনিনের। এখন তারা এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে বসে আছে। আমার পাখি টনি অ্যান্ড আপনার হাজব্যান্ডের চোখ ফাঁকি দিয়ে রেস্টুরেন্টের বাহিরে চলে এসেছে। জাস্ট 1 মিনিটে পাখি আমাকে কল করবে। অ্যান্ড বাকিটা বলার আগেই কল বেজে ওঠে। ইমা বেগমের চোখ দুটো বড় বড় হয়ে যায়। বয়ে গলা শুকিয়ে আসে। ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিতে এসেছে কি? টনির কথা ভুল হয়ে গেল শোনা। আবরার পকেট থেকে ফোনটা বের করলো। এমাকে দেখায় নাম্বার আর ঠোঁট কামড়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে বেশে আসে আদ্রিতার কান্না জড়িত কণ্ঠস্বর। কোথায় আপনি আবরার? কেন আসছেন না? আমার ভয় করছে। আবরার গম্ভীর স্বরে বলল, আসবে না, আসবো না আমি। তোমার বাপের সঙ্গে বাড়ি চলে যাও। হাউমাউ করে কেঁদে ওঠে আদ্রিতা। অনুনয়ের স্বরে বলল, প্লিজ আপনি আমায় নিয়ে যান। আপনাকে ছাড়া আমি থাকতে পারছি না। আমার কষ্ট হচ্ছে। আপনার সব কথা আমি শুনবো, কখনোই বিরক্ত করব না। আসিফের নামটাও মুখে আনবো না। আবরার, দয়া করুন। ফোন কাটবে তুমি? আদ্রিতা কান্না আটকানোর চেষ্টা করলো। বুঝতে পারে পাষাণ লোকটার হৃদয় নরম হবে না, নিয়ে যাবে না তাকে। তাই অভিমান জড়িয়ে কণ্ঠে বলল, ঠিক আছে, আসতে হবে না, নিয়ে যেতেও হবে না আমাকে। শুধু আমার অ্যানিকে কিছু খেতে দিন। সারাদিন ও কিছুই খায়নি। আর চোখে চোখে রাখবেন সব সময়। ও কিন্তু গাড়ি দেখলে ছুটোছুটি করে। আবরারের আঁখি পল্লব বন্ধ করে শব্দ গলায় বলল, আর কি কোনো কাজ নেই আমার? আদ্রিতা পুনরায় কেঁদে উঠল। করুণ স্বরে বলে উঠল, প্লিজ আপনি না পড়লে সিএম ভাইকে বলুন, আমার বাচ্চাটাকে অযত্নে ফেলে রাখবেন না। ও আমার একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী। ওর কিছু হলে আমি পাগল হয়ে যাব। আবরার কল কেটে দেয়। দীর্ঘশ্বাস পেলে ইমাকে বলল, শুনুন, প্লেনের ওয়াশরুমের দিকে কিন্তু ভুলেও যাবেন না। 12 ঘন্টা পরে বউকে কাছে পাবো। ওয়াশরুমটাকে বেডরুম ভেবে আনলিমিটেড রোমান্স শুরু করে দিব। আপনাদের দেখলে লজ্জা পাবে তো?
ইমা দাঁত কটমট করতে করতে বেরিয়ে যায়। সিয়াম বলল, আদ্রিতার কাছে যাবি? ইয়েস। এতক্ষণ কেন চুপ করেছিলি? এতক্ষণ জানতাম না ওদের ঠিক কী চাই, এবার জেনেছি। বেলকনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে আদ্রিতা। আসমানে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে। ঠিক তেমনিভাবে মেঘ জমে আছে আদ্রিতার হৃদয়ে। 15-16 ঘন্টা হবে এক ফোঁটা পানিও ফেটে পড়েনি। তার সামনে হাজার রকমের খাবার সার্ভ করা হয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করেনি। আবরার তাসনিমকে না দেখা অবধি গলা দিয়ে খাবার নামবে না। ওর হাতে ছোট্ট একটা ফোন। এই ফোনটি চুরি করে এনেছে টনির কক্ষ থেকে। 3 ঘন্টা যাবৎ কয়েকশো বার কল করে আবরারের নাম্বারে, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আদ্রিতার ভয় হয়। ক্ষণে ক্ষণে মনে হচ্ছে হারিয়ে ফেললো বোধহয় আবরারকে। আর কখনোই হয়তো দেখতে পাবে না গম্ভীর ওই মুখখানা, আর চুমু খাবে না বেপরোয়া ভঙ্গিমায়। কষ্টে জর্জরিত করে তুলবে না আদ্রিতাকে, বলবে না লাগামহীন কোনো কথা। যতবারই এই কথাগুলো মনে পড়ছে ততবারই বুকখানা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ছুটে চলে যেতে ওই মানুষটার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। অসহায় ভঙ্গিমায় বলতে ইচ্ছে করছে, এই বিরহ সহ্য করতে পারছি না আমি, প্লিজ দূরে সরিয়ে দিয়েন না আমায়, আপনাকে ছাড়া বাঁচতে কষ্ট হয়। ভাবতে ভাবতে পুনরায় কল করে আবরারের নাম্বারে। এবারেও বন্ধ বলল। আদ্রিতা আঁখি পলক বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। বিড়বিড় করে আওড়ায় প্রিয় দুটো গানের লাইন। আমি তোমার সাথে, আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমার ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে, তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে, স্বপ্ন বা সত্যিই হোক, এই দূরত্ব শেষ হয়ে যেত যে। গান শেষ হতে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল আদ্রিতা দুচোখ বেয়ে। বাহির থেকে আওয়াজ আসে, আদ্রিতা সেন্স করে নাও, আমরা বেরোবো। ইমা বেগম বলল কথাখানা। এই কণ্ঠ আদ্রিতা চেনে। চিনবে না কেন? গতকাল এই বাড়িতে মহিলাটি এসেছিল। আদ্রিতা নিজের চোখে দেখেছে তাকে বাবার সঙ্গে। হেসে হেসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করেছিল। দুজন একসাথে খাবার খেলো। কত ভালোবাসা তাদের। আদ্রিতা অভিশাপ দেয় না, বরং দোয়া করে আল্লাহ তাদের ভালো রাখুক। আদ্রিতার মতো ইতিম যেন ওনাদের ছেলে মেয়ে না হোক। মা বাবা ছাড়া বড় হওয়া বড্ড যন্ত্রণার। হাসপাতালের পাশে বিশাল বড় ফুটবল মাঠ। সেই মাঠে একখানা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আবরার তাসনিন হোটেল থেকে বেরিয়ে নিজের ল্যাম্বরগিনিতে বসে পড়ে। সিএমকে দুজন গার্ড ধরে এনে গাড়িতে বসায়। হাঁটাচলা করতে তার বড্ড কষ্ট হচ্ছে। ডাক্তার ছাড়তে চাচ্ছিল না, কিন্তু আবরার জোর করে রিলিজ করিয়েছে। 10 মিনিটের মধ্যেই গাড়িখানা হেলিকপ্টারের কাছাকাছি গিয়ে থামে। আবরার নিজে নেমে সিএমকে নামায়। এখানেও কিন্তু কিছু সংখ্যক মানুষ রয়েছে। তারা সিএমকে হেলিকপ্টারে বসাতে সাহায্য করে। দুজন বসতে হেলিকপ্টার উঠতে শুরু করে। একদম প্লেনের কাছাকাছি গিয়ে থামে। আদ্রিতা প্লেনের সিঁড়ি দিয়ে উঠছে। তখনই হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। মন বলে এখানে আবরার এসেছে, কিন্তু মস্তিষ্ক বলে ধুর, সে কি করে জানবে? মন এবং মস্তিষ্কের যুদ্ধের মাঝে ইমা বেগম চাপা স্বরে বলে উঠল, দাঁড়িয়ে পড়লে কেন? পেছনে আরও মানুষ রয়েছে। আদ্রিতা হেলিকপ্টারের পানে এক পলক তাকিয়ে উঠে পড়ল। নিজের জন্য বরাদ্দকৃত সিটে গিয়ে বসে পড়ে। তার পাশে ইমা বেগম আরেফার দুটো সন্তানকে নিয়ে পেছনের সিটে বসেছে, আর টনি অন্য সিটে। আদ্রিতা প্লেনের জানালা দিয়ে আশপাশটা দেখার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হঠাৎই তার নাকে সুন্দর পারফিউমের ঘ্রাণ আসে। এই পারফিউম আবরার ব্যবহার করে। এই সুঘ্রাণ শুধুমাত্র আবরারের গায়ে পাওয়া যায়। আদ্রিতার কলিজা লাফিয়ে ওঠে। চাতক পাখির মতো এদিক ওদিক নজর ঘুরিয়ে খুঁজতে শুরু করলো। মনে মনে বলল, ই আল্লাহ, আমার মানুষটির সঙ্গে একটা বার দেখা করিয়ে দিন, একটা বার তার মুখখানা দেখতে চাই। আদ্রিতাকে চটপট করতে দেখে ইমা বেগম ধমকে বলল, চুপচাপ বসো, এমন করছো কেন? তোমার আবরার তাসনিন এখানে নেই, আর আসবেও না। আদ্রিতা মৃদু হেসে বলল, আসবে, আমার আবরার আসবে। ইমা বেগম বলল, ওভার কনফিডেন্স ভালো নয়। 24 ঘন্টা হয়ে যাবে তোমায় তুলে এনেছে, এসেছে কিসে? আদ্রিতা মাথা নিচু করে ফেলল। বিড়বিড় করে বলল, আসবে, উনি আসবে, আসবে, আসবে মানে আসতেই হবে, হবে হবে। ইমা বেগম শোনে না আদ্রিতার কোনো কথা। সে তার মতো ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যে বিমানবালা হুঁশিয়ারি দিয়েছে এখনই প্লেন চলতে শুরু করবে। আদ্রিতা সিটে গায়ে এলিয়ে চোখ বন্ধ করে ফেলল। বড্ড ক্লান্ত লাগছে। আবরার আসছে না কেন এই টেনশনে মাথায় যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটু ঘুমানোর প্রস্তুতি নেয় সে। প্লেনে দুটো সিট দখল করে ঘুমিয়ে আছে আদ্রিতা। একটা সিটে জড়সড় হয়ে বসে আছে হিমা। যখন তখন আদ্রিতা লাথি মেরে দিবে আর সে দপাস করে পড়ে যাবে নিচে।
তার ইচ্ছে করছে একটা থাপ্পড় মেরে গুম ছুটিয়ে দিতে, কিন্তু প্লেনে আবরার থাকতে পারে ভেবে নিজেকে দমিয়ে রেখেছে। বলা বাহুল্য, ইমা বেগম মনে মনে বেশ ভয় পেয়ে আছে। আদ্রিতাদের সিটের পাশাপাশি সারির 3 নাম্বার সিটে বসে আছে আবরার। ইচ্ছে করে এই সিট বেছে নিয়েছে যাতে দেখতে পারে তার পাখিকে। সিয়াম পাশের সিটে ঘুমিয়ে আছে, তার মাথা আবরারের কোলে। ঘুমন্ত আদ্রিতাকে বেশ অনেকটা সময় নিয়ে আবরার দেখল। এক পর্যায়ে সামান্য নড়ে ওঠে আদ্রিতা। আবরারের কপালে ভাঁজ পড়ে। চিন্তিত দেখায় মুখখানা। ডান হাত দিয়ে কপাল চুলকে কিছু একটা ভাবে। তারপর নোটপ্যাড হাতে নেয়, খুব মনোযোগ দিয়ে ইংরেজিতে কিছু একটা লিখে। লেখা শেষ হতে শুকনো কাশি দেয়। ইমা বেগম চমকায়। কাশির আওয়াজটা পরিচিত মনে হয়, তাই এদিক ওদিক নজর বুলিয়ে খুঁজতে থাকে। অবশেষে পেয়েও যায় 2টো সিট পরে। উনি তাকাতে আবরার নোটপ্যাড দেখায়, যেখানে লেখা ছিল, আমার বউ পড়ে গেলে বা ব্যথা পেলে গোটা প্লেন তছনছ করে ফেলব, বি কেয়ারফুল। ইমা বেগম আবরারের থেকে নজর ফেরায়। নিজের কপালে 2-4টা থাপ্পড় মেরে বিড়বিড় করে বলল, কোন দুঃখে যে এই পাগলের বউকে কিডন্যাপ করেছিলাম, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দিন। আদ্রিতার পেটের উপর থেকে হাত দিয়ে শক্ত করে ধরে রাখে, যাতে নড়াচড়া করলেও পড়ে না যায়। এটা দেখেই হাসে আবরার। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে নেয় আরিফ এবং তার 2টো সন্তানকে, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটার বয়স 11-12 হবে, আর ছেলেটার 5-6 বছর হবে। বাবার সঙ্গে তারা গল্প করছে। চল শক্ত করে ফেলে আবরার। বিড়বিড় করে বলল, গড প্রমিস পাখি, তোমাকে যারা এতিম করেছিল, তোমার মা যাদের জন্য দুনিয়ায় ছেড়েছে, তাদের বাচ্চাদের দিয়ে আমি রাস্তায় বসিয়ে ছাড়ব। আবরার তাসনিন ছেড়ে দিবে না কাউকেই। আদ্রিতা কতক্ষণ ঘুমিয়েছিল জানা নেই, তবে চোখ খুলতে মাথা চক্কর দিয়ে ওঠে। মনে হচ্ছে এখনই বমি করে ফেলবে। দুহাতে মাথা চেপে উঠে বসে। ইমা বেগম ফাঁসে বসে ফোন দেখছে। আদ্রিতা নিচু স্বরে বলল, ওয়াশরুমে যাব। ইমা বেগম চমকায়, হাত ফসকে ফোনখানা পড়ে যায়। চোখ দুটো বড় বড় হয়ে যায়, যেন কোটর থেকে বেরিয়ে আসবে। আদ্রিতা ব্রু কুঁচকে ফেলে। ইমা বেগমের রিয়াকশন দেখে ভাবে, ওয়াশরুমের কথা শুনে এভাবে চমকালো যেন বড় কোনো ধরনের ক্রাইম করে ফেলেছে। ওয়াশরুমে কেন যাবে? কি দরকার? বমি পাচ্ছে। তাছাড়া পালিয়ে তো আমি যাচ্ছি না, প্লেন থেকে লাফও দিব না, ভয় পাবেন না। ইমা বেগম বিড়বিড় করে বলল, ভয় তো প্লেনেই বসে আছে। কি বললেন? কিছু না, যাও। আদ্রিতা মাথা তুলিয়ে চলে যায়। যেমন বোর তার তেমনি বউ। ওয়াশরুমে আবার কি কাণ্ড ঘটায় কে জানে। বাকিটা শেষ করার আগেই পিছনে কারো অস্তিত্ব টের পায়। নিচু স্বরে বলছে, আপনিও চলুন। ইমা বেগম গাড় বাঁকিয়ে পিছনে তাকায়। আবরারকে দেখে দাঁতে দাঁত চেপে বলল, আমি কেন যাব? শ্বশুরের বেয়াদব বউ, পাবলিক ওয়াশরুম ওটা, যে কেউ ডিস্টার্ব করতে চলে যাবে। সো আপনি পাহারা দিবেন, চলুন। বলে আবরার চলে যায়। ইমা বেগম নিজের কপালে 4-5টা থাপ্পড় মারে। বিরক্ত স্বরে বলল, কোন পাগলের পাল্লায় যে পড়লাম, আল্লাহ। চোখে মুখে পানি দেয় আদ্রিতা। বহুদিন পরে আয়না নিজের মুখটা দেখল। দবদবে ফর্সা নয় সে, তবে কালোও নয়। মা বলতো তার মুখখানায় অনেক মায়া রয়েছে। সেই মায়াবী মুখখানা আজকে বিষণ্ণতায় ঘেরা। 2-3টে পিম্পলে দেখাও মিলেছে গালে। চোখের নিচে ডার্ক সার্কেল, চুলগুলো উস্কো খুস্কো, সব মিলিয়ে পাগলই দেখাচ্ছে তাকে। নিজেকে নিয়ে গবেষণা করার মাঝেই মুখে পারফিউমের সুঘ্রাণ নাকে লাগে। বড্ড চেনা এই পারফিউম। তার থেকেও বেশি চেনা এই পারফিউম ব্যবহারকারী মানুষটা। তার মানে যে মুখখানা দেখার জন্য ছটফট করছে আদ্রিতা, সে মুখখানা আশেপাশে রয়েছে। অপেক্ষার অবসান ঘটবে এখনই। দেখতে পাবে তাকে। মুহূর্তেই তার কলিজা কেঁপে ওঠে। শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। আর চোখ দুটো চিকচিক করে ওঠে নোনা জলে। পাগলের মতো এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত মানুষটিকে। দেখতে না পেয়ে অধৈর্য হয়। কাঁপা কাঁপা স্বরে বলল, আবরার, আমি জানি আপনি এখানেই আছেন, প্লিজ সামনে আসুন। তখনই অনুভব করে নিজের ঘাড়ে কারো নিঃশ্বাস পড়ছে। পরপরই ওষ্ঠের বিচরণ অনুভব করে নিজের কানে। আবরার তাসনিন শান্ত স্বরে বলল, পাখি। আদ্রিতা পেছন ঘুরে আবরারে 2 হাতে হাত দিয়ে কিছুটা সময় নিয়ে দেখতে থাকে গম্ভীর মুখখানা। কিন্তু কলিজা ঠান্ডা হচ্ছে না, তাই জড়িয়ে ধরল। তবুও কলিজা ঠান্ডা হচ্ছে না। পাগলের শার্টের বোতামগুলো টেনে টেনে খুলতে শুরু করলো আদ্রিতা। তারপর নাক ডুবিয়ে দেয় প্রশস্ত বুকে। বেশ অনেকটা সময় নিয়ে ঘ্রাণ শুকে। সুমুখ পারফিউমের সাথে আবরারের শরীরের ঘ্রাণ মিলে এক মাতাল করা সুঘ্রাণ, যা পাগল করে তুলছে আদ্রিতাকে। কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার। শার্টের কলার ছেড়ে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে। কখনো চুমু খেতে থাকে তো কখনো মাথা ঘষতে থাকে, যেন ঢুকে যেতে ইচ্ছে করছে তার বুকের ভিতরে।
আবরার আদ্রিতার মাথায় হাত রেখে পাগলামি অনুভব করে বেশ খানিকটা সময় নিয়ে। তারপর নরম স্বরে বলল, রিল্যাক্স পাখি, লাভ কাম। আদ্রিতা শান্ত হয় না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে। অনুনয়ের স্বরে বলল, আমাকে আপনার বুকের ভিতর ঢুকিয়ে রাখুন। কেউ নিতে আসলে বলবেন, শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি। আবরার ঠোঁট বাঁকিয়ে হাসল এবং বলল, হার্টবিট বেড়ে যাচ্ছে আমার, চুমু খাওয়ার ক্রেভিং উঠেছে, কন্ট্রোললেস হয়ে পড়লে ওয়াশরুমে রোমান্স শুরু করে দিব। আদ্রিতা লজ্জা পেয়ে ছেড়ে দেয় না আবরারকে, বরং পিস পিস করে বলল, বিছে থেকে ওয়াশরুম অনেক ভালো। আবরার ফুস করেই শ্বাস টানল। আদ্রিতাকে নিজে থেকে শাড়ি ওষ্ঠ জোড়া পুড়ে নেয় নিজের উষ্ঠের বাজে। উষ্ঠের সংঘর্ষণ এবং অবাধ্য হাতের বিচরণে মুহূর্তে অস্থির করে তোলে আদ্রিতাকে। ব্যথায় জর্জরিত মৃদু স্বরে গঙিয়ে ওঠে। আবরার ছেড়ে দেয়, হাতের উল্টো পিঠে উষ্ঠ মুছে রাগান্বিত স্বরে বলল, কেঁদে কুটে ডাকছিলে কেন? তোমার শোনার জন্য? আমাকে সামলানোর অ্যাবিলিটি নেই, আসছে বিসেন্ট ওয়াশরুমের জাজ করতে, ইডিয়েট কোথাকার। আদ্রিতা নিজে উষ্ঠে হাত বুলালো, লাল রঙের রক্ত হাতে লেগে যায়। এমন করেন কেন আমার সাথে? মানুষ মনে হয় না? চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো আবরার। পরপরই চোখ খুলে জবাব দেয়, আবরার তাসনিন বেপরোয়া, তার পার্টনারকেও তো একটু বেপরোয়া হতেই হবে, তাই না? আদ্রিতা কোনো জবাব দেয় না। ডার্ক রোমান্স সহ্য করতে না পারা অবধি আমায় ডাকবে না। কিছু মুভি অ্যান্ড অডিও বুক দিব, সেগুলো বাকিটা শেষ করার আগে আদ্রিতা বলল, এত অবহেলা কেন আবরার? আপনাকে ভালোবাসি বলে? আপনাকে ছাড়া থাকতে পারি না বলে? আবরার কোনো জবাব দেয় না, শুধু তাকিয়ে থাকে টলমল করা আখি পল্লবের দিকে। আমাকে মেরে ফেলুন আবরার, তবুও অবহেলা করিয়েন না, দূরে সরিয়ে রাখিয়েন না। এত দূরত্ব আমি সইতে পারছি না। সারা জীবন একসঙ্গে থাকার জন্য মাঝে মধ্যে একটু দূরে যেতে হয় পাখি। একদিন সমস্ত অন্ধকার কেটে যাবে, আমাদের কাছের মানুষগুলো শান্তিতে ঘুমিয়ে পড়বে। সেদিন আবরার আদ্রিতা আবারও এক হবে, এই দূরত্বের সমাপ্তি ঘটবে। ততদিন পর্যন্ত তোমার হাতে গড়িটা খুলবে না। আসছে পাখি। ব্যাস ঠিক যেভাবে এসেছিল আবরার তাসনিন সেভাবেই চলে যায়। আদ্রিতা হাঁটু মুড়ে বসে হু হু করে কেঁদে ওঠে। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তার। আবরার তাসনিন চলে গেল, আবারে হারিয়ে ফেলল আদ্রিতা। এত কাছে পেয়েও তাকে ধরে রাখতে পারল না, এতটা অনুনয় করেও আটকাতে পারল না পাষাণ মানবটিকে। যতটা কষ্ট আমাকে দিচ্ছেন, ঠিক ততটাই কষ্ট আপনাকে পেতে হবে আবরার। অবহেলা খেলাটাই আপনি শুরু করেছেন, এবার আমি শেষ করব। বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করে। একে একে সকল যাত্রী নামতে শুরু করে। আবরার তাসনিনের জন্য হেলিকপ্টার এসে দাঁড়িয়ে আছে অনেক আগে থেকেই। এয়ারপোর্টের লাগেজ চেকিংয়ের ঝামেলা নেই। প্লেন থেকে নেমে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছে আবরার। সিয়াম ক্লান্ত, সে হেলিকপ্টারে উঠে পড়েছে ইতিমধ্যেই। আদ্রিতাকে নিয়ে ইমা বেগম প্লেন থেকে নামে। তার পেছনে আসছে আরিফ এবং তার দুটো সন্তান। ইমা বেগম তাকিয়ে থাকে আবরাহারের মুখপানে, যেন বোঝার চেষ্টা করছে পরবর্তী প্ল্যানিং কি। আদ্রিতাও এক পলক তাকিয়েছিল, তবে কয়েক সেকেন্ডের জন্য। পরপরই নজর ফিরিয়ে হাতে থাকা সোনালি রঙের গড়ির পানে তাকায়। কিছু একটা ভেবে খুলে ফেলে গড়িখানা এবং ফেলে দেয় দূর অজানায়। আবরার ব্যাপারটা খেয়াল করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তখনই সাগর নামক এক বিমানবালা একটা লাগেজ এনে আবরারের হাতে দেয়। স্যার, এটাই ইমা চৌধুরীর লাগেজ, আই থিঙ্ক সব কিছু এখানেই রয়েছে। আবরার গম্ভীর স্বরে তাকে চলে যেতে বলল এবং নিজে উঠে পড়ে হেলিকপ্টারে। বিকট শব্দ তুলে ঘুরতে থাকে হেলিকপ্টারের পাখা। হাসপাতালে ভর্তি থাকা টনির ভাই মারা গিয়েছে। সকালেও তার সঙ্গে টনির কথা হয়েছিল। ক্ষতগুলো শুকিয়ে গিয়েছিল প্রায়, একটু একটু হাঁটাচলা করতে পারত। ডাক্তার জানিয়েছে আজকালের মধ্যে ডিসচার্জ করে নিতে পারবে, কিন্তু এখন কল করে জানালো হি ইজ নো মোর। কেউ হাসপাতালের বেডে ঢুকে শ্যুট করে দিয়েছে। টনি ঠিক জানে এটা আবরার তাসনিনের কাজ। ভাইকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত টনি। ছোট থেকে আজ অবধি ভাইয়ের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। সে ভাইকে চিরতরে হারিয়ে ফেলল। হাত ফসকে ফোনখানা পড়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ল। ক্রোধ এবং দুঃখ দুটেই আঁখে পল্লব ভিজিয়ে দিচ্ছে। বিড়বিড় করে বলে, একটা মেয়ের জন্য তুই যে ধ্বংসলীলা শুরু করেছিস আবরার তাসনিন, সে ধ্বংসলীলাই তোকে জ্বালিয়ে মারবো আমি। যে মেয়ের জন্য এত পাগলামি, সে মেয়েকেই তোর জীবন থেকে চিরতরে সরিয়ে ফেলব। এখানে আবরার থাকলে হয়তো জবাব দিত, আমার পাখির দিকে জাস্ট তাকিয়ে দেখ, তোর চোখ তুলে লুডো খেলব। ইমা বেগম দূর থেকেই টনিকে লক্ষ্য করছে। কিছু একটা হয়েছে বুঝতে সময় লাগে না, তাই এগিয়ে আসে, কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? এনি প্রবলেম?
টনি তাকায় ইমা বেগমের মুখের দিকে। ওই জানোয়ারের বাচ্চা আমার ভাইকে খুন করেছে। ইমা বেগম কেঁদে ওঠে, কাঁধ থেকে হাত সরিয়ে নেয়। শুকনো ডোক গিলে বলল, আপনার ভাই মানে যে আদ্রিতার হাত ধরেছিল তাকে মেরে দিয়েছে? টনি জবাব দেয় না, তবে সতু রিমা ঠিকই বুঝতে পারে। ভয়ে তার কলিজা কেঁপে ওঠে। শুধু একবার হাত ধরতেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আর রিমা বেগম তো কিডন্যাপ করে নিয়েছে। তার সে কি হাল করবে? হাত পা মৃদু কাঁপতে থাকে। তার সাজানো গোছানো সংসার তিলে তিলে গড়ে তুলেছে সবটা। দুটো বাচ্চা রয়েছে, যদি তাদের কোনো ক্ষতি করে দেয়। আর ভাবতে পারছে না ইমা বেগম। সে দৌড়ে চলে যায় তার কক্ষে। যাওয়ার সময় দেখতে পায় আদ্রিতাকে বাচ্চাদের সঙ্গে গল্প করছে। আজকে তাদের সঙ্গে প্রথম আলাপ, অথচ দেখে মনে হচ্ছে কত বছরের আলাপ। ইমার ইচ্ছে করছে কি নিয়ে গল্প করছে সেটা শোনার, তাই দরজায় আড়ি পাতে। শুনতে পায় তার 11 বছরের মেয়ে আয়ানার কথা। আমার পাপা ওয়ার্ল্ডের বেস্ট বাবা, আমি যখন যেটা বলবো সেটাই এনে দিবে, আমাকে এত্তুগুলো ভালোবাসে। আর তোমার পাপা? আদ্রিতা কোনো জবাব দিতে পারে না, গলা ধরে আসছে তার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে এবং বলতে, আমার পাপা আমায় ভালোবাসেনি, আমার পাপা আমার মাকে বাঁচতে দেয়নি, আমার পাপা আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে তোদের বেস্ট পাপা হয়েছে, আমাকে ঠকিয়ে তোদের কাছে হিরো হয়েছে, কিন্তু কিছুই বলতে পারে না। আপনি বলো, তোমার পাপা তোমায় ভালোবাসে? আমার পাপা আমাকে ঘুম পাড়িয়ে দেয়, খাইয়ে দেয়, স্কুল নিয়ে যায়, আমার মন খারাপ হলে বুকে নিয়ে গল্প শোনায়, আর আমাকে কেউ বকলে তাকে বকে দেয়। 5 বছরের বাচ্চা আরাপ বলে ওঠে। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল। আরাফের মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে কেউ কখনো ভালোবাসেনি, আমার কোনো ইচ্ছে কখনো কেউ পূরণ করেনি, আমাকে কেউ কখনো বুকে টেনে নেয়নি। এই পৃথিবীর সব থেকে হতভাগা মানুষটি আমি। আমার পাপা মাম্মাম কেউ নেই। আয়ানা বলল, কেন নেই? কোথায় গিয়েছে তারা? আমাকে ভালোবাসলে পাপ হবে, তাই তারা তাদের নতুন ভালোবাসা খুঁজে নিয়েছে। ইমা বেগম চলে যায়। রকিং চেয়ারে বসে একের পর এক সিগারেটে টান দিচ্ছে আবরার। দৃষ্টি দূর আসমানে থালার মতো বেসে থাকা চাঁদের পানে। চাঁদের গায়ে কিছু একটা রয়েছে, ঠিক কী করছে সেটাই বোঝার চেষ্টা করছে হয়তোবা। সিয়াম আবরারের পাশে বসে আছে। তার মনটা বড্ড খারাপ। নিজ জন্মভূমি বাংলাদেশ, এখানে কেটে গেছে দীর্ঘ 24টি বছর। মা বাবা পরিবার সবই রয়েছে, তবে কেউই তার আপন নেই। তার জন্য কেউ অপেক্ষা করছে না। এই তো এয়ারপোর্ট থেকে কল করেছিল তার মায়ের নাম্বারে, তাকে জানালো বাংলাদেশে আসার খবর। তিনি মোটেও খুশি হলো না, বরং ব্যথিত স্বরে বলল, বাচ্চাদের নিয়ে চিটাং এসেছি, ওদের পরীক্ষা চলছে, তুই থেকে যা কিছুদিন। ব্যাস, কল কেটে দেয়। আবরার গম্ভীর স্বরে বলল, পাকিং ফ্যামিলি ড্রামা নিয়ে 100 হাত দূরে থাকবে, ডিসগাস্টিং লাগে। তোদের যাদের তোকে প্রয়োজন নেই তাদেরকে তোর প্রয়োজন কেন? সিয়াম একটু হাসল, তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলে, আম্মু তার নতুন সংসার নিয়ে বিজি, ভেবেছিলাম একটু দেখা করব, এটুকুই। আচ্ছা তুই বল, প্ল্যানিং কি? মাকে আনবি কবে? আজকে রাতেই। কি বলিস? কেমনে কি প্ল্যানিং তো বললি না? আদ্রিতার প্রপার্টির 10% শ্বশুরের নামে রয়েছে, আজকে তাকে দিয়ে পেপারসে সাইন করিয়ে নিব। দেন কালকে সব প্রপার্টি এতিম বাচ্চাদের নামে দান করে সুইজারল্যান্ড ব্যাক করব। তুই টিকিট কেটে রাখিস। সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করলো। জাস্ট এইটুকুর জন্য বাংলাদেশে আসলি? সিগারেটে শেষ টান দিয়ে সেটা শূন্যে ছুঁড়ে মারে আবরার। তারপর দোয়া উড়াতে উড়াতে বলল, আবরার, আমি একটা কথা বলতে চাই। বল। দেখ ভাই, টনি, ইমা, টিমা আর আরিফ কত কাণ্ড ঘটালো। আমার মা তোর বউকে কিডন্যাপ করলো, ওদের এমনি এমনি ছেড়ে দিবি? ব্যাপারটা ভালো দেখাবে? তার থেকে ভালো হয় না টনির সাথে ইমার বিয়ে দিয়ে দিলাম, আরিফ ছ্যাঁকা খেলো আর আমরা মজা পেলাম। আবরার ঠোঁট বাঁকিয়ে হাসে, হাতে গিয়ে এলোমেলো করে দেয় সিএমের চুলগুলো। গুড আইডিয়া, 1 মিনিট। পকেট থেকে ফোনটা বের করে আবরার, ডায়াল করে কারো নাম্বারে। রিং হতে কলখানা রিসিভ হয়। হ্যালো শ্বশুরের বেয়াদব বউ। আবরার তাসনিনের পাখি কি করছে? ইমা বেগম জিদ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলল, বাচ্চাদের সাথে গল্প করছে। দ্যাটস গুড। জাস্ট রাত 12টা 5 মিনিটে পাখিকে সুইমিং পুলে পাঠিয়ে দিবেন। এগেন রোমান্সের ক্রেভিং উঠছে। ইমা বেগমের ইচ্ছে করছে বলতে, বেয়াদব ছেলে, এত বাজে কেন তুমি? কিন্তু বলতে পারে না, কারণ এটা বললে আবার কি না কি বলে বসবে। আমি? ইয়েস। আবরার শোনো আমার কথা, সময় নেই, আমার বউ চাই। তো নিয়ে যাও, আমি আটকাচ্ছি নাকি? অ্যাকচুয়ালি বউটা তো ছোট, ডার্ক রোমান্স সহ্য করতে পারে না।
কাছাকাছি থাকলে সারাক্ষণই ক্রেভিং উঠতে থাকবে। আই থিঙ্ক বুঝছেন আমি কি বলতে চাচ্ছি। বলে কল কেটে দেয়। সিয়াম ব্রুকুসকে তাকিয়ে আছে। এটা কি হলো? সুইমিং পুলে কি করবি? আবরার আরেকটা সিগারেট গুজল ঠোঁটে। তাতে আঙ্গুল জ্বালাতে জবাব দেয়, চুমু খাবো, হট হট ফিল করছি। মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় সিয়াম, আর মুখে বলল, ভাই তোর এই অতিরিক্ত নিকনিকের ঠেলায় কবে না জানি আদ্রিতা পটল তুলবে, তখন কি করবি? আবরার কোনো জবাব দেয় না। কি আর করবে, সেও পটল তুলবে, তারপর দুজন মিলে আসমানে গিয়ে রোমান্স করবে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তোমাতেই আসক্ত। লিখেছেন তানিশা সুলতানা। এটা গল্পের ৬ষ্ঠ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।